আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডকে আরও শক্তিশালী করতে কনজারভেটিভ দলকে জয়ী করার আহ্বান প্রধানমন্ত্রী থেরেসা মের। তরুণ প্রজন্মকে ভোট নিবন্ধনের সরাসরি আবেদন জেরেমি করবিনের। যুক্তরাজ্যের সঙ্গে ব্রেক্সিট আলোচনার প্রস্তাবিত নীতিমালা ইউরোপিয়ান ইউনিয়নে অনুমোদিত। বৈঠকে অনুপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটেনের আগাম নির্বাচনে লিঙ্কনশায়ারের বোস্টন অ্যান্ড স্কেগনেস আসন থেকে প্রার্থিতা ঘোষণা করলেন ইউকিপ লিডার পল নাটাল। এবং হাওড়া অঞ্চলের মানুষের অসহায়ত্ব নিয়ে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। আগামী 8 জুনে নির্বাচনকে সামনে রেখে ব্রিটেনের রাজনৈতিক দলগুলোতে চলছে নির্বাচনী প্রচারণা। আজ স্কটল্যান্ডের এক নির্বাচনী ক্যাম্পেইনে প্রধানমন্ত্রী থেরেসা মে অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী স্কটিশকে তার পক্ষে ইউনিয়নকে শক্তিশালী করার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান, যাতে করে অর্থনীতি এবং ব্রেক্সিট আলোচনায় তার হাতকে আরও শক্তিশালী করা যায়। তবে গ্লাসগোতে নিকোলা স্টার্জন এসএনপিকে বলেছেন, স্কটল্যান্ডে টরিকে পেছন থেকে টেনে তুলবে না। সাধারণ নির্বাচনে ক্ষমতায় গেলে আবারও ট্যাক্স বৃদ্ধির উদ্যোগ নিতে পারে ক্ষমতাসীন দল। এমন গুঞ্জনের মাঝেই ট্যাক্স না বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও ক্ষমতায় গেলেই খেটে খাওয়া সাধারণ মানুষের ঘাড়ে সরকার বিশাল করের বোঝা চাপানোর পায়তারা করছে বলে অভিযোগ করেন শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল। জবাবে লেবার পার্টি করের বোঝা চাপিয়ে থাকে বলে মন্তব্য করেছেন থেরেসা মে। এদিকে আজ লেবার লিডার জেরেমি করবিন লন্ডনের এক নির্বাচনী ক্যাম্পেইনে তরুণদেরকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন প্রায় 2 মিলিয়নের অধিক তরুণ ভোটার ইলেকটোরাল রেজিস্ট্রেশন তালিকা থেকে অনুপস্থিত রয়েছে, যারা তার সাফল্যের চাবিকাঠি হতে পারে। এছাড়া লিবডেম লিডার টিম ফ্যারন ইউকের বিরোধী দলের ভূমিকা পালনের ইচ্ছে প্রকাশ করেন। যুক্তরাজ্যের সঙ্গে ব্রেক্সিট আলোচনার প্রস্তাবিত নীতিমালাটি সর্বসম্মতভাবে অনুমোদন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। শনিবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের প্রধান অনুপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রস্তাবিত এই নীতিমালাটি ডোনাল্ড টাস্ক 31শে মার্চ উত্থাপন করেছিলেন। শনিবার এই প্রস্তাবটি উত্থাপনের 1 মিনিটের মধ্যেই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 8 জুন যুক্তরাজ্যের নির্বাচনের পরে দেশটির সঙ্গে আলোচনা শুরু হবে। ব্রেক্সিট আলোচনা শেষ করার সময়সীমা 2019 সালের 29শে মার্চ। প্রস্তাবিত এই নীতিমালায় 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে যুক্তরাজ্যে বসবাসকারী ইইউভুক্ত দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করা, যুক্তরাজ্যকে আর্থিক বিধিনিষেধের বিষয়ে একমত হতে হবে এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কঠোর সীমান্ত না রাখতে যুক্তরাজ্যকে একমত হতে হবে। আগামী জুন মাসে ব্রিটেনের সাধারণ নির্বাচনে ইউকিপ লিডার পল নাটাল লিঙ্কনশায়ারের বোস্টন অ্যান্ড স্ক্যাগনেস আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছে আজ। ঘোষণার সময় তিনি আরও বলেন, গত ইইউ রেফারেন্ডামে এই আসনের জনসাধারণ লিভ ক্যাম্পেইনকে অসাধারণভাবে জয়ী করেছিল। অন্যদিকে 2015 সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে কনজারভেটিভের ম্যাট ওয়ারম্যান জয়ী হয়েছিল এবং ইউকিপের অবস্থান ছিল দ্বিতীয়। এরপর ইইউ গণভোটে সর্বোচ্চ 75.6% ভোটাররা লিভের পক্ষে ভোট দিয়ে রেকর্ড গড়ে। পল নাটাল জানান, ব্রেক্সিট যেন বিপদগামী হয়ে না পড়ে সেই লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। এছাড়াও গত শুক্রবার ইউকিপের এই দলীয় প্রধান জানান, তিনি তার পার্টিকে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেবেন এবং নির্বাচনের জন্য লড়বেন। তবে প্রথমে লিঙ্কনশায়ারে আসন থেকে নির্বাচনের বিষয়টি তিনি অস্বীকার করলেও ঠিক তার 1 দিন পর আজ তিনি এই ঘোষণা দিলেন। লন্ডন থেকে 12,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে একটি মালবাহী ট্রেন চীনের ওয়াইউ শহরে পৌঁছেছে, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলপথে পরিণত হয়েছে। পশ্চিম ইউরোপের সঙ্গে বাণিজ্য সংযোগ দৃঢ় করতে এখন পর্যন্ত এটা চীনের সবচেয়ে বড় উদ্যোগ। সরাসরি বাণিজ্য যোগাযোগ শক্তিশালী করতে 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির ঘোষণা দেয় চীন। লন্ডন চীন রেলওয়ে কর্পোরেশনের প্রস্তাবিত নতুন মালবাহী নেটওয়ার্কের আওতায় আসা পঞ্চদশ শহর। ইস্ট উইন্ড নামের এই ট্রেনটিতে হুইস্কি, শিশু খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রাংশ বোঝাই ছিল। গত 10 এপ্রিল লন্ডন থেকে রওনা হওয়া এই ট্রেনটি ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া এবং কাজাখস্তানের উপর দিয়ে 20 দিনের সফর শেষে শনিবার চীনে পৌঁছায়। বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলপথ চীন মাদ্রিদ লিংক।
2014 সালে 13,000 কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেলপথটি খুলে দেওয়া হয়। জার্মানির সঙ্গে চীনের সরাসরি রেল যোগাযোগ রয়েছে। শিশুদের জন্য প্রকাশিত কল্পকাহিনী বইয়ের বদৌলতে যুক্তরাজ্যে 2016 সালে মোট 350 কোটি পাউন্ড মূল্যের বই বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড। এমন তথ্য প্রকাশ করেছে দেশটির প্রকাশকদের সংস্থা পাবলিশার্স অ্যাসোসিয়েশন। ইবুকের জনপ্রিয়তা কমতে থাকা সত্ত্বেও মোট বই বিক্রিতে বৃদ্ধি হয়েছে 6%, যেখানে এক বছর আগে ইবুকের বিক্রি কমে 3% কমে 53 কোটি 60 লক্ষ পাউন্ডে গিয়ে ঠেকেছিল, বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে। শিশুদের বই বিক্রি 16% বেড়ে 36 কোটি 50 লাখ পাউন্ড হয়েছে। এক্ষেত্রে ই বুক নয়, বরং ছাপা বই বিক্রির অবদানই বেশি। শিশুদের কল্পকাহিনী ছাড়া অন্যান্য বই বিক্রি বেড়েছে 9%। কল্পকাহিনী থেকে আয় কমেছে 7%। পিএ এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে। সংস্থাটির তথ্য মতে জার্নাল সহ অন্যান্য বই মিলিয়ে প্রকাশনা খাতে মোট বিক্রি 7% বৃদ্ধি পেয়ে 480 কোটি হয়েছে। বই রফতানি 6% বেড়ে 260 কোটি পাউন্ড হয়েছে। শিশুদের বই রফতানি 34% বেড়ে 11 কোটি 60 লক্ষ পাউন্ড হয়েছে। শেষ 3 বছর ধরে দেশটির বই রফতানি কমতে থাকলেও এবার তা ঘুরে দাঁড়ালো। এদিকে দেশটিতে জার্নাল এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন বৃদ্ধির কারণে জার্নাল থেকে আয় 10% বেড়ে 120 কোটি পাউন্ড হয়েছে। বোরখার উপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ। বিলটি অনুমোদনের জন্য এখন উচ্চকক্ষে পাঠানো হবে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী সরকারি কর্মকর্তা, বিচারক এবং সেনাবাহিনীতে কর্মরত মুসলমান নারীরা কর্মক্ষেত্রে বোরখা ব্যবহার করতে পারবেন না। ডানপন্থী দলগুলো অবশ্য জনসম্মুখে বোরখা পুরোপুরি নিষিদ্ধের জন্য সরকারের উপর চাপ দিয়ে আসছিল। মুসলমান নারীদের মধ্যে সম্পূর্ণ মুখ ঢাকা নেকাব বা বোরখার প্রচলন রয়েছে। গত 18 মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে 10 লাখেরও বেশি মুসলমান অভিবাসী এসেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দে মেজিয়ার বলেছেন, বোরখা নিষিদ্ধের মাধ্যমে জার্মানি অন্য সংস্কৃতির বিষয়ে ঠিক কতটা সহনশীলতা দেখাবে তা সুনির্দিষ্ট করা হলো। দর্শক, জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য এই সরকারের পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হচ্ছে না। এছাড়া হাওড়াঞ্চলের মানুষের অসহায়ত্ব নিয়ে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওইসব এলাকার অসহায় মানুষের তালিকা তৈরিতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচন নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন দল। বলেন, নির্বাচন সুষ্ঠু হলে এবং সেই নির্বাচনে বিএনপি অংশ নিলে জয়ের কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের। কথা বলেন হাওরের বন্যা প্রসঙ্গে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে তিনি ভারতে গেলেন, ফিরে এসেছেন শূন্য হাতে। আজকে তিস্তা নদীর পানি আমরা পাই না, আমরা 54টি অভিন্ন নদীর পানির হিস্সা আমরা পাই না। আমাদের হাওরের বন্যা হয়ে সমস্ত লক্ষ লক্ষ মানুষ আজকে অসহায় হয়ে পড়েছে। লক্ষ লক্ষ টন খাদ্যশস্য নষ্ট হয়েছে, আজকে অসহায় হয়ে পড়ে আছে। কারণ কি? কারণ উজান থেকে যে পানি আসছে সেই পানিকে নিয়ন্ত্রণ করবার কোনো উপায় আমাদের নেই। বন্যা দুর্গত এলাকায় বিএনপি ও বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, হাওরে দুর্ভিক্ষের শঙ্কা থাকলেও মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে সরকার। উপদ্রুত হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে। সুতরাং তারা বেছে বেছে তালিকা করবে, পছন্দের লোকদেরকে নিয়ে তালিকা করবে, আওয়ামী ঘরানার লোকদেরকে দিয়ে, আর লক্ষ লক্ষ মানুষকে তারা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে। এই ঘটনায় স্থানীয় আওয়ামী নেতাদেরকে দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্যই ক্ষুধার্ত, অসহায়, দুর্গত মানুষকে তাচ্ছিল্য করা হলো। এদিকে পাবনায় মহিলা দলের এক কর্মশালায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাওর নিয়ে বিএনপি রাজনীতি করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে বিএনপির মহাসচিব তো এই হাওরের দুর্গত মানুষের পাশে নিজে গেছেন, জনগণের সঙ্গে কথা বলেছেন, সহযোগিতা করেছেন, উনি গেছেন কিনা? উনি তো যান নাই। আর বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে হাওর বন্যা কবলিত হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পাহাড়ি পানির ঢলে ভয়াবহ বিপর্যস্ত হাওর এলাকার মানুষ এখন বিপন্ন।
অসহায় অবস্থার মধ্যে ক্ষুধার্ত দিন যাপন করছেন তারা। সহায় সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছে 8.5 লাখেরও বেশি পরিবার। এছাড়া হাওর অঞ্চলে প্রায় কোটির কাছাকাছি মানুষ খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু সরকারিভাবে দেয়া ত্রাণ তহবিলের সাহায্য এখনো পৌঁছেনি দুর্গত এলাকাগুলোর অধিকাংশ মানুষের কাছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। সবাই হারাইলাম, শ্বশুর হারাইলাম, ভাত হারাইলাম, মানুষ হারাইলাম। নাতিনকে ভাত দিতে না পারার কষ্টে মারা গেছেন দাদা। নিদারুণ এই কষ্টে সাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের এই গৃহবধূর কদিন ধরেই চলছে বুক ফাটা আহাজারি আর কান্না। কান্না মনে চাপা দিয়ে রেখেছেন তাহিরপুর উপজেলার উমেদপুর গ্রামের মনরাজ। পাতিলে শুধু পানি চড়িয়ে সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন চাল আসলেই হয়ে যাবে ভাত। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ঘরে আসেনি চাল। রাতে 12টায় কি আর একটাই কি যেবেলা জুড়াইতে পারি এই বেলা খাই মা জি পুত্র ফুটাই তুমি। 3 বেলায় পেট পুরে যে শিশুরা ভাত খেত এখন উপসে দিন কাটে তাদের। স্যার রাত্রে ভাত খাইছিলাম আর খাইছি না, চাল না গিয়া কিন্তু দুপুরে খাইছি না, আমার রালে বাদে খাবো। একটি মাত্র ফসল হারিয়ে হাওরে সবাই এখন এক কাতারে। ভিক্ষা দেবেনি বা কে, সাহায্যই বা চাইবেন কার কাছে? তাই সন্তানদের মুখে আহার জোটাতে অনেকেই ছাড়ছেন আহারের ভান্ডার হাওর। আমরা তো না খাইলে গুস্ত হইতো না, বাচ্চা খাইব ওদিকে, বাচ্চারা খান্দাগুটি সহ্য না করিয়ে মানে জামাই গেছে ঢাকা কাম করবার লাগে। এই অভাবের লাগিয়ে অনেক যাইছেন দেশ চাইরা বিদেশ, সিলেট যাইছেন কাম করবার দা। সরকার ঘোষিত ত্রাণ বিতরণ শুরু না হওয়ায় খোলা বাজারে বিক্রি হওয়া 15 টাকা কেজি দরের 5 কেজি চালের জন্য রাত পোহানোর আগেই হয়ে যাচ্ছে এমন দীর্ঘ লাইন, যেখানে একজন ডিলার চাল দিচ্ছেন মাত্র 400 পরিবারকে, আর প্রতি উপজেলায় ডিলারের সংখ্যা মাত্র 3। আমরা রাজানপুর যে ময়নার পয়েন্ট আমরা ভোরবেলা আইছি। ধান ফান পানি নিয়ে গেছে, খাওয়া তেমন রীতিমতো পাওয়া যায় না। এখন চাউলের দামও অতিরিক্ত, এটা লাগে আমরা লাইনে আইলে কম দরে পাওয়া যায় তাহলে। ক্ষতিগ্রস্ত হাওরবাসীর প্রতি পরিবারের মধ্যে মাসে 30 কেজি চাল ও 500 টাকা বিতরণের জন্য এখনো শেষ হয়নি তালিকা তৈরির কাজ। আর সে তালিকায় নাম থাকবে কিনা তাও হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। আজ পর্যন্ত কোনো সাহায্য পাইছি না, কোনো কিছু পাইছি না। শুনছি যে তালিকা করতেছে, যদি এই তালিকা থেকে বাদ দেয় তো আমরা তো একবার মারা হই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, উনি নিজে আর্মি দিয়ে ওই যে সাধারণ মানুষকে যেন উনার খাদ্য বন্টন করে। ফসল নিয়ে কর্মব্যস্ত থাকার এই সময়টায় সর্বত্রই এখন চলছে কর্মহীন মানুষের হাহাকার আর খাবারের জন্য ছুটে চলা। হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক, কারণ এখন তো মাত্র শুরু। এরপরে রোগ শোকের ব্যাপার আছে। আমাদের যে কৃষকের যে গরু ছিল, গো খাবার নাই, এখন 1 বছরের জন্য তাদের যে গরু এগুলা বিক্রি করে দিচ্ছে অর্ধেক দামে। তারপরে কি হবে? একটা সাইলেন্ট মাইগ্রেশন হচ্ছে সুনামগঞ্জে। হাওরে অকাল বন্যায় সৃষ্ট এই নজিরবিহীন দুর্ভোগ কতটুকু প্রাকৃতিক আর কতটুকু মানব সৃষ্ট তা নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। তবে সর্বশান্ত হওয়া এই মানুষগুলোর পুনর্বাসন এবং ত্রাণ বিতরণে যেন কোনো বিতর্ক এবং অসন্তোষ তৈরি না হয়, এমনটাই প্রত্যাশা করছেন হাওরবাসী। কারণ এমনটি হলে আরেক দুর্ভোগে পড়বেন তারা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, সুনামগঞ্জ। কমিউনিটি প্রসঙ্গ। ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদ এবং দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের যৌথ উদ্যোগে মক্কা শরীফের মসজিদ আল খায়েরের ইমাম শায়েখ সৈয়দ মোহাম্মদ হাবিব আল দাইরুস এর যুক্তরাজ্য আগমন উপলক্ষে ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দেলওয়ার হোসেন শিবলি জানান, প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে শায়েখ সৈয়দ হাবিব মোহাম্মদ আবদুল্লাহ আল আহদারুস বলেন, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে তাবেইন, তাবেইন এবং পূর্বসূরি সালফে সালেহিনগণ শবে মেরাজ এবং শাবান মাসের 15 তারিখের রাতকে মর্যাদা দিয়ে আসছেন। আর তাই যুগ যুগ ধরে বিশ্বে মুসলমানগণ এই রাতে বিশেষভাবে আল্লাহর ইবাদত করে আসছেন এবং এই বিশেষ দিনগুলোতে আল্লাহর ইবাদত এবং প্রার্থনায় মগ্ন থাকাই হবে কোরআন ও হাদিসের যথার্থ অনুসরণ। এছাড়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইহসার কেন্দ্রীয় সভাপতি হজরত আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি। কভেন্ট্রি ফুলতলি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে ইংরেজি অনুবাদ করেন দারুল হাদিস লতিফিয়া লন্ডনের শিক্ষক শায়েখ মাওলানা মারুফ আহমদ এবং বাংলা অনুবাদ করেন শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের ইমাম মাওলানা খায়রুল হুদা খান। পরিশেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মরহুম
উম্মতে মোহাম্মদীর মাগফিরাত কামনা করে মোনাজাত করেন অতিথি ইমাম শেখ সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল আয়দারুস। বাংলাদেশের জনপ্রিয় মোহনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক রহমান মুস্তাফিজের সাথে ফ্রান্সের বাংলা গণমাধ্যম কর্মীদের চা চক্র অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শাহিন আরমান চৌধুরী, হাসান মিরাজ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখঞ্জি, নয়ন মামুন, সেলিম চৌধুরী, আব্দুল আজিজ সেলিম, আবুল কালাম মামুন সহ সাংবাদিক নেতারা। এ সময় রহমান মুস্তাফিজ বলেন, বাংলাদেশের সকল সফলতায় প্রবাসী সাংবাদিকদের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। প্রবাসী সাংবাদিকদের কল্যাণে প্রবাসীদের সমস্যাগুলো বাংলাদেশ সরকারের দৃষ্টিতে আসে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে আলোচনা না করে সরকার দ্রুত বাস্তবায়ন করবে, এটাই একমাত্র প্রত্যাশা হওয়া উচিত। বিপুল সংখ্যক ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলার রাজনগর প্রবাসীদের উপস্থিতিতে গত রোববার প্যারিসের গার দো নর্দের এক অভিজাত রেস্তোরাঁয় রাজনগর সমাজ কল্যাণ সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে। আব্দুর রাজ্জাক ফরাজির সভাপতিত্বে এবং মোহাম্মদ মহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্যাপক আলোচনার পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ রয়েল মিয়াকে সভাপতি এবং রিপন মিয়াকে সাধারণ সম্পাদক, বাদল মিয়াকে সিনিয়র সহসভাপতি, খলিল মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মাসুম মিয়াকে অর্থ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রয়েল মিয়া এ সময় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গঠনের চেষ্টা করবে এই সংগঠন। তিনি বলেন, প্রবাস জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এই কমিটি রাজনগরবাসী সহ সকল বাংলাদেশি অভিবাসীর জন্য কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, আগামী কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে। ভাগ্য পরিবর্তনের আশায় দেশ থেকে হাজারো যুবক বিদেশে পাড়ি জমায়। তাদের অনেকেই হতাশার সাগরে ভাসলেও কেউ আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান করে নেয়। এরকমই একটি ব্যবসা প্রতিষ্ঠান ভেনিসের আল মদিনা বাংলা মিষ্টি ঘর। এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছেন বাংলাদেশি 2 নাগরিক। তারা সম্পর্কে 2 বন্ধু। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। ভাগ্য বদলের আশায় 2000 সালে ইতালিতে পাড়ি জমায় ঢাকার দোহারের জিল্লুর রহমান পাঠান। তিনি টানা 14 বছর কঠোর পরিশ্রমের কাজ করেন ইতালির শিপইয়ার্ড ফিনকান্তিয়ারি ভেনিসে। এরপর জিল্লুর রহমান তার বন্ধু জাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেয় মিষ্টির দোকান নিয়ে ভাগ্য পরিবর্তন করবে। 2 বন্ধুর সিদ্ধান্তে 2015 সালের ইতালিতে পর্যটন নগরী ভেনিস শহরের মেসরেতে গড়ে তোলেন আল মদিনা বাংলা মিষ্টি ঘর। ব্যবসা শুরুর পর থেকে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে আল মদিনা মিষ্টি ঘরের সুস্বাদু মিষ্টির স্বাদ সকলেই উপভোগ করছে। রপ্তানিও হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এখানে দূর দূরান্ত থেকে লোক আসেন, আমরা মোটামুটি এখন অনেক সাড়া পাচ্ছি। আলমদিনা বাংলা মিষ্টি ঘরের মিষ্টি এখন জার্মানে, ভিয়েনা বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করে থাকি। এই প্রতিষ্ঠান থেকে নানান আয়োজনে খাবার সরবরাহ করা হচ্ছে এবং এই ব্যবসাকে আরো বড় করার পরিকল্পনাও রয়েছে। বিভিন্ন খাবার আমরা এখানে সাপ্লাই দিতেছি, যে কোনো বিয়ের অনুষ্ঠানের অর্ডার আমরা নিতেছি, জন্মদিনের কোনো পার্টি অনুষ্ঠানের আমরা খাবার দিতেছি এখান থেকে। আমরা বিভিন্ন সিটিতে মোটামুটি যোগাযোগ করতেছি, আমরা একটা করে শাখা খুলবো আলমদিনা বাংলা ঘরের মিষ্টি ঘরের। মনোরম পরিবেশে বাংলা খাবারের দোকান জমে উঠেছে বছর ঘুরতে না ঘুরতেই। গ্রাহকরা মনে করেন আলমদিনা বাংলা মিষ্টি ঘরের খাবারে দেশীয় স্বাদ রয়েছে। এখানকার প্রত্যেকটা খাবার আমার খুবই পছন্দ। প্রবাসে বসে এই ধরনের বাংলা খাবার আমি খেতে পারবো, এটা কল্পনার বাহিরে। আলমদিনা বাংলা মিষ্টির ঘর শুধু 2 বন্ধুর ভাগ্যই পরিবর্তন করেনি, আরও 8 জন বাংলাদেশি কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, মেস্ট্রে, ভ্যানিস, ইতালি। সুনামগঞ্জের হাওড়ে ব্যাপক ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যাবেন। তিনি শাল্লা এসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং জেলা পর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। তিনি দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। এদিকে আগামীকাল শাল্লায় প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা শাল্লায় অবস্থান করছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো খাদ্য সামগ্রীর জন্য হাহাকার করলেও সুনামগঞ্জ জেলায় এখনও পর্যন্ত খোলা বাজারে 15 টাকা কেজি মূল্যের OMS এর চাল ব্যতীত আর কোনো ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর আগমনের পরে সকল ক্ষতিগ্রস্ত পরিবার সব ধরনের সহায়তা পাবেন বলে আশা করছেন। শুক্রবার রাতে প্রবল ঘূর্ণিঝড় এবং অস্বাভাবিক ভূমিকম্পে সিলেটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট বড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাচের অবকাঠামোর 1/3। স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের অর্ধেক গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। হসপিটালিটি বক্স, মিডিয়া বক্সেও ব্যাপক ক্ষতি হয়েছে, আর ভেঙে গেছে অনেক চেয়ার। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় কাঁচ ভেঙে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়েছে অন্যান্য আসবাবপত্র। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, শুক্রবার রাতে ভূমিকম্প ও তুফানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতি নিরূপণে ঢাকা থেকে ক্রিকেট বোর্ডের টিম সিলেট রওনা হয়েছেন। শনিবার সকাল 10টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার থেকে শুরু করে আউশকান্দি শহীদ কিবরিয়া স্কয়ারে এসে র্যালিটি শেষ হয়। এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধনে প্রায় কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া স্কয়ারে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মডেল বাজার আল হেরা হাফিজিয়া মাদ্রাসা সহ সভাপতি হাজী আব্দুর রবের সভাপতিত্বে ও মাওলানা মশহিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ 1 আসনের সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া। আর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন 5 নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুন, নিহত জামিল আহমেদের পিতা মাওলানা মুস্তাফা আহমদ, মৌলভীবাজার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু সহ আরও অনেকেই। বক্তারা বলেন, নিহত মেধাবী কলেজ ছাত্র জামিলকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, প্রশাসন যদি সঠিক বিচার না করেন তাহলে এরকম ঘটনা আরও অহরহ ঘটতে থাকবে। তাই অচিরেই খুনিদের বের করে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অতিক্রম করে সিক্রিবি কেন্দ্রীয় মিলনায়তনের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণী প্রজননবিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম গোলাম শাহী আলম। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অণুজীব বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ। দিনের শেষ অংশে বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অনুষদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডকে আরও শক্তিশালী করতে কনজারভেটিভ দলকে জয়ী করার আহ্বান প্রধানমন্ত্রী থেরেসা মের। তরুণ প্রজন্মকে ভোট নিবন্ধনের সরাসরি আবেদন জেরেমি করবিনের। যুক্তরাজ্যের সঙ্গে ব্রেক্সিট আলোচনার প্রস্তাবিত নীতিমালা ইউরোপিয়ান ইউনিয়নে অনুমোদিত। বৈঠকে অনুপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটেনের আগাম নির্বাচনে লিঙ্কনশায়ারের বোস্টন অ্যান্ড স্কেগনেস আসন থেকে প্রার্থিতা ঘোষণা করলেন ইউকিপ লিডার পল নাটাল। এবং হাওড়া অঞ্চলের মানুষের অসহায়ত্ব নিয়ে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।